হচ্ছে যে কন্ডিশন ফরম্যাটিং দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে রোল নেম মার্কস ডিপার্টমেন্ট এগুলো যে আছে, এই মার্কসগুলোর উপরে আমি চাচ্ছি যে কন্ডিশন ফরম্যাটিংটা ইউজ করবো। তাহলে কন্ডিশন ফরম্যাটিং ইউজ করার নিয়মটাকে ওইটা আগে সিলেক্ট করে নিতে হবে যে কোন তার উপরে, মানে কোন কলামের উপরে হচ্ছে কন্ডিশন ফরম্যাটিংটা অ্যাপ্লাই করবো। ওইটা সিলেক্ট করার পরে যে এখানে হোম পেজের যে এখানে হচ্ছে যে কন্ডিশন ফরম্যাটিং একটা অপশন থাকে, এখানে যে যদি হচ্ছে উপরে যেটা আছে যে হাইলাইট সেল রুলস, হাইলাইট সেল রুলসের মধ্যে অনেক কিছু এখানে কন্ডিশন দেখাচ্ছে অটোমেটিক্যালি। একটা হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট অ্যান্ড কন্টেক্সট, এইভাবে বিভিন্ন রকম কন্ডিশন এখানে দেওয়া যায়। যে ডুপ্লিকেট ভ্যালুস আছে, এখন যদি একই রকম ভ্যালু থাকে ওগুলোকে এক কালারে দেখাবে, ঠিক আছে। তো আলাদা করার জন্য যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলোকে আলাদা করার জন্য এই কন্ডিশন ফরম্যাটিংটা ইউজ করা হয়। এখন হচ্ছে এখানে হাইলাইট সেল রুলস, এখানে যদি গ্রেটার দেন দিয়ে রাখি, দিয়ে বললাম যে এখানে 80-র উপরে যারা পাইছে তাদেরকে হচ্ছে রেড, লাইট রেড করা, ঠিক আছে। এটা একটা করা যেতে পারে, বা বিভিন্ন রকম অপশন এখানে আছে। ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো, হ্যাঁ, গ্রিন ফিল, লাইট রেড ফিল, রেড টেস্ট, বিভিন্ন রকম ফরম্যাট এখানে দেখা যাচ্ছে। তো শুরুর যেটা আছে ওইটা ডিফল্টে যেটা থাকে ওটাই নিলাম, দিয়ে ওকে যদি করে দিই তাহলে দেখেন এটা হচ্ছে যারা 80-র উপরে তাদেরকে হচ্ছে রেড মার্কস করে রাখি। এখন এটা যে রেড মার্কস হয়েছে, আমার ইচ্ছে হলো যে এটা রেড মার্কস করে রাখবো না, তাহলে কী করতে চাই, সেটা হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে দিলে কিন্তু আগের ফরম্যাটে চলে আসবে। মানে আবার যদি মনে হয় যে এই জিনিসটা লাল করলেই ভালো হচ্ছিলো, তখন হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখুন আগের ফরম্যাটে আবার চলে যাবে। তার মানে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আন্ডু করা বোঝাবে, আর হচ্ছে কন্ট্রোল ওয়াই দিয়ে রিডু করা বোঝাবে। আগে যেটা হয়ে গেছে ওটাতে আবার ফিরে নিয়ে আসবে, ঠিক আছে। তো এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং জিনিসটা ইউজ করা যায়, যে বিভিন্ন কিছু আর টাস্ক যেগুলোর হচ্ছে হাইলাইট করার জন্য। যেমন এরকম হলো যে সিটি মার্কস দেওয়া হলো, সিটি মার্কসের মধ্যে যাদের রেজাল্টটা আসছে 15-র উপরে তাদেরটা হচ্ছে মার্ক করা থাকলো, বা হচ্ছে ওদেরকে গ্রিন লাইন করে মার্ক করা থাকলো। আবার যত যারা 4-এর নিচে পাইছে, তার 20-এর মধ্যে 4-এর নিচে, তাদের হচ্ছে মিড টার্মের রেজাল্টে 20-এর মধ্যে 4-এর নিচে তাদেরটা দেখা গেলো যার পর রেড মার্ক করে রাখা হলো। তো এইরকম কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, আবার হচ্ছে জিনিসটা যদি একটু সিলেক্ট করে দেখাই, এটা সিলেক্ট করে কন্ডিশন ফরম্যাটিং লেস দেন দিয়ে দিলাম হচ্ছে 50। এটা কালারটা চেঞ্জ করে দেবো হচ্ছে নীল। এই যেভাবে একই কলামের উপরে কিন্তু দুইটা আপনি কন্ডিশন অ্যাপ্লাই করলেন। প্রথমে হচ্ছে ফার্স্টে আমরা দেখলাম হচ্ছে যখন না 80-র উপরে সেটার জন্য রেড মার্ক, যারা হচ্ছে 50-র নিচে তাদের হচ্ছে গ্রিন মার্ক, ঠিক আছে। তো এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারেন। এখানে তো আরও বিভিন্ন ধরনের কন্ডিশন ফরম্যাটিং দেওয়া আছে, যে কোনো যদি আপনার ইকুয়াল হয়, যে নির্দিষ্ট একটা রেঞ্জ বোঝায় যে 50 থেকে 80-র মধ্যে আপনি রেজাল্টগুলোকে কোনো একটা আলাদা করে মার্কে দেখাবেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনি এখান থেকে নিতে পারেন। তাহলে ওটা একটু প্র্যাকটিস করে নিন। আর এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনের জন্য এই চারটাও ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের জন্য যাবো হচ্ছে যে ডাটা, এই যে রিবনটা আছে সেই রিবনের এখানে ডাটা, এবং এখানে চলে আসলে দেখেন ডাটা ভ্যালিডেশন মানে একটা অপশান দেখাচ্ছে, ঠিক আছে। এই ডাটা ভ্যালিডেশন দেখানোর জন্যে জিনিসটা হচ্ছে আমরা চাচ্ছি যে একটা ড্রপ ডাউন বাটন যেটা থাকে, ড্রপ ডাউন বাটন মানে বুঝছেন যে একটা বাটনের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশান দেখে। এখানে ধরুন আমি চাচ্ছি কি যে এই যে ডিপার্টমেন্ট যে লেখাটা আছে, ডিপার্টমেন্টের মধ্যে কলামের মধ্যে যে লেখা আছে সায়েন্স, আর্টস, কমার্স, এই জিনিসগুলো, তো এখানে ডিপার্টমেন্টের কর্নারে একটা হচ্ছে কিছু থাকবে, যেখানে ক্লিক করলেই এই অপশানগুলো চলে আসবে, অটোমেটিক্যালি সিলেক্ট হবে। এটার জন্য হচ্ছে এই কলামটা সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, দিয়ে ডাটা ভ্যালিডেশন এখানে হচ্ছে অ্যালাউ অ্যানি ভ্যালু যেটা আছে সেই অ্যানি ভ্যালুতে যে আমি লিস্ট সিলেক্ট করলাম, লিস্ট, ঠিক আছে। যেখানে লিস্টটা আমি একটা তৈরি করবো, মানে হচ্ছে বাটন যাতে অপশন থাকে। এখন সোর্সটা আমি হচ্ছে এখানে তো সোর্স কত, এই সোর্সের মধ্যেই, এবং আমি যদি এখানে দিয়ে দিই ওকে, তাহলে এই
এরর আসছে, সেটা হচ্ছে লিস্ট সোর্স ইকুয়াল টু আছে, সোর্স ইকুয়াল টু ডাটা ভ্যালিডেশন, তারপরে হচ্ছে সোর্স, সোর্স ইকুয়াল টু এখানে আমরা হচ্ছে লিখে দিতে পারি কী কী জিনিস আমরা চাচ্ছি, ঠিক আছে, সায়েন্স, আর্টস, কমার্স, আচ্ছা কমার্স, আমি হচ্ছে অল সেল সিলেক্ট করা আছে, সেটিংসে যে হচ্ছে লিস্ট, এখান থেকে লিস্ট সিলেক্ট করতে হবে, লিস্ট সিলেক্ট করার পরে সোর্সটা দিবেন হচ্ছে এভাবে সায়েন্স, আর্টস, কমার্স এভাবে দিলেই হওয়ার কথা। তারপরে হচ্ছে অ্যাপ্লাই দিস সেল টু অল আদার সেলস উইথ দ্য সেম সেটিংস আছে। The data validation instruction defined for this cell. So একটু ডাটা ভ্যালিডেশন একটু ক্লিয়ার করে নিই জিনিসটা। ভ্যালিডেশন লিস্ট সোর্স, আচ্ছা আরেকটা নিয়ে আমরা দেখি, সেটা হচ্ছে যে এই ভ্যালুগুলোর থেকে যদি নিই সেটা হচ্ছে মার্কসের উপরে ডাটা ভ্যালিডেশন, এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এখানে যদি হোল নাম্বার নিই, হোল নাম্বারের মধ্যে একটা অপশান আসবে, সেটা হচ্ছে যে বিটুইনের মধ্যে আপনারা কী করতে পারেন যে 0 থেকে 100 আমরা চাচ্ছি যে 0 থেকে 100 এর মধ্যে ভ্যালুগুলো যাতে থাকে, কারণ যদি মার্কসগুলো থাকবে, পরীক্ষার মার্কসগুলো হচ্ছে 0 থেকে 100-এর মধ্যে থাকবে। এর জন্য হচ্ছে যে আমি চাচ্ছি না যে ইউজার এমন কোনো মার্কস দিক যেটা হচ্ছে 100 চাইতে বেশি হয়ে যায়। এখানে হচ্ছে সেই সেটিংসটা আপনারা করতে পারেন যে 0 থেকে 100-এর মধ্যে রাখলেন, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ইনপুট মেসেজ কিছু একটা দিতে হবে, যা যদি একটু বেশি দেয় তাহলে এখানে ইরর অ্যালার্ট কী দিবে, ঠিক আছে। তো ইরর অ্যালার্ট হচ্ছে আপনি দিয়ে দেন যে কী যেন থাকে, ভ্যালিডেশন ইনপুট নট ভ্যালিড, এরকম টাইপের কোনো একটা মেসেজ ডিসপ্লে করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে কন্ডিশন হচ্ছে এভাবে সেট করে দেওয়া যায়। ধরেন এখানে 178 যদি সিলেক্ট করে দিই, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের মধ্যে স্টপ ক্লিয়ার অল ইনপুট মেসেজ টাইটেল, এখানেও থাকলো যে ইনপুট ইনভ্যালিড, ঠিক আছে। ইরর অ্যালার্টের মধ্যে এখানেও আপনি হচ্ছে একটা ইনপুট নট ভ্যালিড দিয়ে দিন, আর হচ্ছে ইরর মেসেজ একটা লিখে রাখতে পারেন যাতে এটা দেখায় সবসময়, ঠিক আছে। তো এইখানে এসে সে হচ্ছে আপনি যে ভ্যালুগুলো একটা একটা করে ইনসার্ট করবে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো যখন ইনসার্ট করবে তখনই যাতে ওই ভ্যালুগুলো আর বেশি বেশি করে না দিতে পারে, ঠিক আছে। এখানে 50 দিল, চলে যাচ্ছে ইনপুট নট ভ্যালিড। দেখেন আমরা যখন 109 দিলাম তখনই হচ্ছে কিন্তু একটা ইনপুট নট ভ্যালিড অপশন দেখাচ্ছে, তার মানে রিটাই করতে হচ্ছে, যেটা ভুল একটা অপশন আসছে। যদি 60 দিই তখন কিন্তু অটোমেটিক্যালি 60 ঠিক মতন হচ্ছে। এখানে যে 190 আছে, এটা যদি 190 করে দিই, এখানে হচ্ছে টাইপ করবো 190 দিয়ে যদি ইন্টার প্রেস করি, তখন দেখেন যে ইনপুট নট ভ্যালিড, আমরা যে মেসেজটা এখানে লিখে রাখছিলাম সেটাই হচ্ছে এখানে কিন্তু ডিসপ্লে করছে, ঠিক আছে। তো মার্কশিট যখন হচ্ছে একটা রেডি করা হয় বা কোনো একটা স্যালারি শিট, যাতে নির্দিষ্ট যে অ্যামাউন্ট তার চাইতে যাতে বেশি না চলে যায়, বেশি না ভ্যালু ভুলে যেহেতু ইনপুট না চলে যায়, তখন হচ্ছে এই জিনিসটা ব্যবহার করা, যে একটা মেসেজ যাতে আসে, কারণ মানুষ তো কাজ করবে,
যাতে একটা ইরর মেসেজ যাতে দেখতে পায়, ঠিক আছে। তো তখন যে আপনার একটা অপশান থাকবে যে রিট্রাই করবে, ওটা একটা বোল্ড মেসেজ চলে গেছে, এটা হচ্ছে ঠিক করার একটা অপশান চলে আসে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ঠিকঠাক করতে পারেন। আমি যেটা আরেকবার একটু দেখতে পারেন, এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন আসার কথা, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশনের পরে সেটিংসের পরে লিস্টের পরে হচ্ছে সোর্স, এটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স, ডাটা ভ্যালিডেশন, লিস্ট, এখানে হচ্ছে সায়েন্স, আর্টস, ড্রপ ডাউন বাটন আসার কথা। আচ্ছা, এটা হচ্ছে একটু দেখতে হবে, এটা তো এইভাবে আসার কথা ডাটা ভ্যালিডেশন করার। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে একটু পিভট টেবিলে যাই। পিভট টেবিলে হচ্ছে আমরা গতদিন দেখছিলাম, ওইটার পরে আরও কিছু কিছু কাজ করা যেতে পারে, ঠিক আছে। পিভট টেবিলের জন্য হচ্ছে আমরা যে এমপ্লয় পিভট টেবিল, এখানে একটু আসি, এমপ্লয় পিভট টেবিল, যেখানে হচ্ছে এমপ্লয় আইডি আছে, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, এই বর্ণনা, যেটা হচ্ছে আমরা গত দিনের যেই ইয়েটা ছিল এক্সেল শিট, সেখান থেকে শুধু একটা এই যে নেমের একটা কলামটা, এটা হচ্ছে আলাদা করে ইনসার্ট করা আছে। তো এখানে হচ্ছে যে পিভট টেবিলে যেটা ছিল সেটা আমরা কীভাবে দেখছিলাম, যেখানে পুরো টেবিলটা সিলেক্ট করে নিচ্ছিলাম এবং ইনসার্টে যে পিভট টেবিল একটা যে অপশানটা ছিল, ঠিক আছে, এবং সেখান থেকে হচ্ছে এগুলো সিলেক্ট করে নিলে আমরা যে পিভট টেবিলের জন্য কী কী জিনিস দেখতে চাই, রোসের মধ্যে ধরেন দেখতে চাইলাম হচ্ছে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে যে ভ্যালুসের মধ্যে হচ্ছে স্যালারি, বোনাস, দুইটা যদি দেখতে চাই এইভাবে কিন্তু দেখা দিত যে ডিপার্টমেন্ট, সাম অফ স্যালারি, বোনাস, সাম অফ বোনাস, এগুলো হচ্ছে দেখা যেত। এখন এই জিনিসটা তো গতদিন দেখছিলাম, এখন হচ্ছে এই জিনিসটার মধ্যে আমরা হচ্ছে যাচ্ছি যে চার্ট কীভাবে দেখানো যায়, ঠিক আছে, চার্ট আকারে এই জিনিসটাকে কীভাবে দেখা যাবে, যে পিভট টেবিল থেকেই একটা কম্বো চার্ট কীভাবে বের করা যায়। তো এই কম্বো চার্টের জন্য হচ্ছে এখানে এই যে এখানে যে চার্টগুলো আছে বিভিন্ন রকম চার্টের হচ্ছে অপশান, এখানে রিকমেন্ডেড চার্টও কিন্তু একটা আছে, যেটা হচ্ছে আপনাকে রিকমেন্ড করবো যে কোন চার্টটা এটার সাথে ভালো মতো যায়। যেমন ধরুন এখানে যে চার্টটা দেখাচ্ছে সেটা দিয়ে দেখেন ফাইন্যান্সের জন্য তাদের সাম অফ স্যালারি কত, সেটাকে হচ্ছে ব্লু কালার দিয়ে দেখাচ্ছে, সাম অফ বোনাসকে হচ্ছে রেড কালার দিয়ে দেখাচ্ছে, এবং তার এক্সেলের মতে এই ডাটার জন্য হচ্ছে এরকম টাইপের চার্টই হচ্ছে ভালো মতন ডিসপ্লে করে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের রিকমেন্ডেশন। তো আমরা চাইলে অন্য কোনো চার্টও ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এই কম্বো চার্টের মধ্যে কী হবে দেখেন, এখানে বিভিন্ন রকম চার্টের অপশান দেখাচ্ছে, যে আমাদের সাম অফ স্যালারি যেটা আছে সেটা হচ্ছে একেবারে বার লাইন দিয়ে, তারপর সাম অফ বোনাস যেটা সেটা হচ্ছে একটা কার্ভ লাইন দিয়ে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপর এখানে ধরুন আরও কিছু অপশান আছে, এখানে যে সাম অফ বোনাসকে আরেকভাবে দেখাচ্ছে, এখানে দেখেন আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে যে স্যালারিগুলোকে একভাবে দেখাচ্ছে, ওইটার মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু জায়গায় যে রেড মার্ক করা আছে সেটা হচ্ছে বোনাসের জন্য বোঝাচ্ছে, ঠিক আছে। তো ধরুন ইনিশিয়ালি আমি এটা দিয়ে রাখলাম, এবং এখান থেকে দেখেন সেটা হচ্ছে যে আপনি কিভাবে সাজাবেন, এই যে এখানে ডিপার্টমেন্টের যে আছে এখানে হচ্ছে আপনি কীভাবে সাজাবেন, শর্ট এ টু জেড, জেড টু এ, এখানে যে ইয়াগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্টগুলোকে আপনি কীভাবে সাজাতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। যদি এ টু জেড হয় তাহলে হয়তো নিজের মতো করে সাজিয়ে নেবে, দেখেন এফ আগে আসছে, এইচ আই, তারপর এম, এভাবে। তো ঠিক আছে, তো এইভাবে একটা শর্টিংয়ের ব্যবস্থা থাকছে। আর এরপরে হচ্ছে যে আপনি কোন সবই কি দেখাবেন, মানে এখানে যা যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টটিকে আপনার দেখানো দরকার আছে, নাকি কিছু কিছু ডিপার্টমেন্ট বাদ দিলেও হবে, সেটা হচ্ছে এখানে অপশানগুলো আছে, যে আপনি মার্কেটিং ডিপার্টমেন্টটা বাদ দিয়ে দিলেন, ঠিক আছে। তো এই যে দেখেন এই চার্টটা থেকে মার্কেটিং ডিপার্টমেন্ট বাদ হয়ে গেল। তো এই যে কম্বো চার্ট, সেই কম্বো চার্ট থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, যেটা হচ্ছে যে নিজের ইচ্ছা মতন আপনি ডিসপ্লে করাতে পারবেন কী কী জিনিস দেখাতে যাচ্ছেন সেখানে। ওকে, এরপরে হচ্ছে যে
কম্বো চার্ট দেখালাম। এরপরে দেখেন বাকি যে চার্টগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ডিসপ্লে করতে পারি। দেখেন বার চার্ট যেটা আছে, এখানে বার চার্টগুলো যেটা হচ্ছে রিকমেন্ডেড ছিল 2D কলাম, এখানে হচ্ছে এগুলো কিন্তু সব 2D। ঠিক আছে, আমরা হচ্ছে নর্মাল খাতা কলমে যেগুলো গ্রাফগুলো করি সেগুলো হচ্ছে 2D, আর যদি এটাকে 3D করা যায় তাহলে কিন্তু 3D সম্ভব। দেখেন এখানে কিন্তু সেই 3D গ্রাফগুলো দেখানো হচ্ছে, এবং এটা হচ্ছে মোটামুটি ভিজুয়াল করা যাচ্ছে, যে আপনার হচ্ছে যে এখানে ফাইন্যান্সের জন্য স্যালারি কতটুকু, ওটার জন্য বোনাস কতটুকু, এটা মোটামুটি একটা কিন্তু আইডিয়া পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখেন এইভাবে এটা জিনিসটা হচ্ছে 2D বার দিয়েও করা যাবে, কলাম করে না করে এবার বার দিয়ে, মানে হরিজন্টাল অ্যাক্সিসে যে সেম জিনিসটাই যে 2Dতে যেটা করা হলো কলামে, সেটা হচ্ছে এখন বার চার্ট দিয়ে করা হচ্ছে। এরপর যদি এই জিনিসটাই 3Dতে দেখতে চাই তাহলে এখানে দেখেন 3D অপশনটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে অনেক রকমের এরকম ভাগগুলো আছে কোনটা দিয়ে আপনি করতে চান, তবে এটার জন্য যে ডাটা, সে ডাটা অনুযায়ী কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন টাইপের চার্ট আপনি ইউজ করবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এখানে স্কেটারও জিনিস থাকতে পারে। এই যে স্কেটার এখানে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সের জন্য কত, ডিরেক্টলি হচ্ছে লাইন, স্ট্রেট লাইন থাকবে এখানে, শুধু যে স্ট্রেট লাইনগুলো দিয়ে দেখাবে, এখানে কোনো বারটার থাকবে না, কতটুক থেকে কতটুকু উঠলো এটা বোঝা যাবে না। এরপরে হচ্ছে যে পয়েন্ট আউট করে দিচ্ছে প্রত্যেকটার জন্য, এখানে হচ্ছে বিভিন্ন রকমের এখানে অপশনগুলো আছে। এরপরে হচ্ছে এই জিনিসটা আমরা নর্মালি যেটা দেখি সেটা হচ্ছে এই যে হিস্টোগ্রাম, যেটা হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য এভাবে আলাদা আলাদা করে দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আপনারা ডাটা অনুযায়ী বিভিন্ন যে ডাটা থাকবে সেই ডাটা দেখে দেখে হচ্ছে কোন চার্টটা সিলেক্ট করতে হবে। সব ডাটার জন্য কিন্তু আবার ইচ্ছা মতন চার্ট সিলেক্ট করা যায় না। ঠিক আছে, ডাটা বুঝে কোনটার জন্য বেস্ট আপনার রিপ্রেজেন্ট করবে ডাটাটাকে, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে চার্ট সিলেক্ট করতে হয়। এটার জন্য এই যে রিকমেন্ডেড চার্টটা থাকে, যাতে ডাটাটা সে বুঝে হচ্ছে কোন ধরনের চার্টটা ইউজ করা সুবিধাজনক হবে, বোঝা যাবে ভালো মতন, সে কিন্তু রিকমেন্ড করে দেয়। ঠিক আছে, তো আপনারা হচ্ছে বিভিন্ন রকম ডাটা সেট ইউজ করবেন। ধরেন এরকমটা একটা নিলেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, বিভিন্ন রকম দেশের হচ্ছে ইয়া থাকলো একটা জেন্ডার ওয়াইজ। ঠিক আছে, ফিমেল কতজন, মেল কতজন, এই জিনিসগুলো হচ্ছে থাকলো। তো এই যে 3টা কলাম থাকলো, এই 3টা কলামের হচ্ছে আপনি চার্টে দিবেন, চার্টে দিয়ে দেখাবেন যে হচ্ছে কোনটা সিলেক্ট করলে ভালো হয়, কোন চার্টটা দিলে ভালো রিপ্রেজেন্ট করে ডাটাটা। ঠিক আছে, তো এটা হচ্ছে চার্ট ওয়াইজ ভ্যারি করবে, মানে ডাটা ওয়াইজ চার্টগুলো এক একটা ভ্যারি করবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব কোয়েরি কীভাবে করতে পারি। কোয়েরি মানে হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম যে ডাটা থাকবে, ডাটা দেওয়া থাকবে, সেই ডাটার মধ্যে থেকে বিভিন্ন জিনিস কীভাবে বের করে নিয়ে আসতে পারি। ধরেন এখানে আমি সেই কোয়েরি ডাটার জন্য এই টেবিলটা ইউজ করছি। এখানে কি আছে সেটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে বিভিন্ন জায়গাতে তাদের বিভিন্ন রকম ব্রাঞ্চ আছে, যেমন একটার নাম সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, বিভিন্ন রকম ব্রাঞ্চ আছে। তাদের হচ্ছে বিভিন্ন মান্থ, সেই বিভিন্ন মান্থে হচ্ছে তারা কতটুকু স্যালারি করছে, সেলস করছে, কতটুকু প্রফিট পাচ্ছে, সেটা হচ্ছে এখানে সেই ডাটার মধ্যে দেওয়া আছে। এখন এই ডাটা থেকে হচ্ছে আমরা কোয়েরি করতে পারি। ঠিক আছে, সেই কোয়েরি করার জন্য হচ্ছে আমরা এই ডাটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার সেই ডাটাতেই যাওয়া লাগবে। ঠিক আছে, সেই যে ডাটা, সেই ডাটাতে দেখেন, ডাটাতে গেলাম, এই যে এখানে রিপোর্ট থেকে ডাটা, এবং এখান থেকে হচ্ছে এই যে অনেক রকম অপশন কিন্তু আছে। আপনাদের ডাটাটা কীরকম টাইপের, গেট ডাটা, টেবিল, ঠিক আছে, বিভিন্ন রকম যদি ফাইল থাকে, আপনাদের কোনো একটা ডকুমেন্ট ফাইল আছে, সেখান থেকে আপনি ডাটাটাকে এক্সট্রাক্ট করতে চান, সেটারও সিস্টেম আছে। পরে অনেকগুলো ধরনের ডাটা আছে, একটা সিএসভি ফাইল, সেখান থেকেও হচ্ছে আপনি ডাটা বের করতে পারেন। তো আমাদের যেহেতু টেবিল, আমরা হচ্ছে সেই টেবিলেরটাই সিলেক্ট করে রাখলাম যে ফ্রম টেবিল, এবং ফ্রম টেবিলের রেঞ্জটা কত, সেটা হচ্ছে এই যে দেখেন একটা সিলেকশন কিন্তু করে রাখছে A1 থেকে D6 পর্যন্ত। তো আমরা দেখেন এই বক্সটা কিন্তু সিলেক্ট করে রাখছে, এটা হচ্ছে আমি ওকে করে রাখলাম। তাহলে এই জিনিসটার মধ্যে যখন ওকে করে দেবেন, তখন দেখেন নিউ একটা শিট কিন্তু আপনার সামনে চলে আসবে, এবং সেটা নাম দিয়ে দিবে দেখেন এরকম যে পাওয়ার কোয়েরি এডিটর।
মানে এই যে অপশানটা আসলো, সেটা হচ্ছে কোথা থেকে আসলো, যে টেবিলটাতে যেটা সিলেক্ট করলেন সেই টেবিলটা দেখেন এখানে আপনাকে অপশান আকারে দেখাচ্ছে। এই টেবিলের উপরে যে যে ডাটাগুলো আছে সেই ডাটার উপরে আপনি বিভিন্ন রকম কোয়েরি করতে পারবেন, বিভিন্ন রকম চেঞ্জ করতে পারবেন নিজের ইচ্ছা মতন। চেঞ্জগুলো কীরকম হতে পারে, যে কোনো একটা কলাম আপনার ইচ্ছা হলো যে কয়েকটা কলাম আপনি রিমুভ করে দেবেন, সেটা পসিবল। তারপরে হচ্ছে কোনো একটা রো রো আছে, সেই রোটা হচ্ছে আপনি এখানে বাদ দিয়ে দিতে পারেন। আর শুধু দেখতে চান যে যাদের ইস্ট ইস্ট যাদের হচ্ছে রিজিয়ন, সেই ইস্ট রিজিয়নের আমি ভ্যালু দেখতে চাই, সেগুলো হচ্ছে রাখবো, বাকিগুলো রাখবো না। কারণ একটা যেই আপনার এক্সেল শিট থাকবে, সেই এক্সেল শিটে তো অনেকগুলো ডাটা থাকবে, অনেকগুলো রিজিয়নের অনেকগুলো সেলস প্রফিটের ডাটাগুলো থাকবে। এখন সবগুলো তো আপনার জন্য পসিবল না। হঠাৎ করে আপনার দরকার হচ্ছে কি, যে ইস্ট রিজিয়নের আমি সেলসটা দেখতে চাচ্ছি, ইস্ট রিজিয়নের আমি প্রফিটটা দেখতে চাচ্ছি, তখনই হচ্ছে আমরা এই কোয়েরি জিনিসটা ইউজ করি, যাতে শর্টকাটে আমরা হচ্ছে কোনো একটা ডাটাগুলোকে এক্সট্র্যাক্ট করে ফেলতে পারি। তো এইখানে দেখেন যে আমরা এই যে বাটনের অপশানগুলো যে আছে, ঠিক আছে, সেই বাটনের অপশানগুলোর মধ্যে দেখেন এখানে আপনার শর্ট অ্যাসেন্ডিং, শর্ট ডিসেন্ডিং অর্ডারে দেখাচ্ছে। এটা ধরেন যদি আমি শর্ট অ্যাসেন্ডিং করে দিই, তাহলে দেখেন এখানে হয়ে গেল, কী বলে এটাকে, শর্টিং হয়ে গেল। কিসের বেসিসে শর্ট হলো, সেটা হচ্ছে দেখেন শর্ট অ্যাসেন্ডিং মানে কি, কারণ এ থেকে জেডের ভিতরে যাবে অ্যাসেন্ডিং অর্ডারে। শুরুতে ওই জন্য ইস্ট, যেগুলো হচ্ছে ইস্ট, সেই ভ্যালুগুলো শর্ট করলো। রিজিয়নটা শর্ট হচ্ছে, ওটার সাথে সাথে দেখেন তার ভ্যালুগুলো কিন্তু শর্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা শর্ট হওয়ার সাথে সাথে এর আশেপাশের যেগুলো ডাটাগুলো আছে সেগুলো কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমরা শর্টিং দেখলাম, আমরা ডিসেন্ডিং অর্ডারে করলে দেখা যাবে যে জেড থেকে এর দিকে আসবে, এটা হচ্ছে আপনারা করে নিন। এরপরে হচ্ছে যেটা, যে আমি চাচ্ছিলাম কি, যে শুধু ইস্ট জোনের যেটা, সেটা আমি দেখতে চাচ্ছি। তাহলে নর্থ, সাউথ, ওয়েস্ট এগুলো যদি আমি অফ করে দিই, শুধু হচ্ছে ইস্ট করে রাখলাম, এটা যে ক্লিক করে রাখলাম, তাহলে দেখেন শুধু ইস্টের যে ভ্যালুগুলো সেগুলো দেখাচ্ছে। এবং এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রো ফিল্টার করা। ঠিক আছে, আমাদের কিন্তু অনেক রোয় অনেকগুলো ডাটা ছিল, কিন্তু সব ডাটা কিন্তু এখন দেখাচ্ছে, ডাটা দেখাচ্ছে শুধু কার, যেটা হচ্ছে ইস্ট সেটার সাথে, এবং দেখেন ডাটাগুলো শুধু ওরই দেখাচ্ছে। এবার হয়তো আপনার কী লাগলো, যে সবই আপনি দেখতে চাচ্ছেন, সিলেক্ট অল করে দিলেই আবার সেই আগের ডাটাতে ফেরত চলে আসবে। ঠিক আছে, তো আপনি হচ্ছে রোগুলোকে একইভাবে সিলেক্ট করতে পারেন, আপনার যে কলামগুলো আছে সেই কলামগুলোকে সিলেক্ট করতে পারেন। এখানে হচ্ছে আপনি বিভিন্ন রকম অপশান ক্রিয়েট করতে পারেন, যে আমি হচ্ছে 12,000 যেগুলো আছে সেগুলো শুধু দেখবো, বাকিগুলো দেখবো না। প্রফিটের ক্ষেত্রেও ঠিক একইভাবে এই জিনিসগুলো আপনি করতে পারেন। নিজের ইচ্ছা মতন আপনার কোয়েরিটা করতে হবে যে আপনি কী চাচ্ছেন, কী বের করতে চাচ্ছেন। স্যার একটু জোরে বললে ভালো হয়, ভয়েস একদম স্লো হয়। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু সাউন্ডটা বাড়াই দিই। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে রো ফিল্টার করলাম আমরা, সেটা হচ্ছে যে সিলেকশন অপশানে আছে। ঠিক আছে, এখানে যে রেডিও বাটনগুলো আছে সেই রেডিও বাটন অপশানগুলোতে যে আপনারা হচ্ছে এখানে সিলেক্ট অল যদি করে দেন তাহলে সবগুলোই থাকবে। আর এখানে যদি সিলেক্ট অল টপ করে দেন, নির্দিষ্ট একটা যেই অপশান আপনি আছে সেটা যদি সিলেক্ট করে ওকে করে দেন, তাহলে দেখবো যে ওটাই শুধু দেখাবো। ঠিক আছে, তো এটা আসলে কী বোঝাতে যাচ্ছে এটা দ্বারা, এই যে কী বলে এটাকে, কোয়েরি দ্বারা, এই কোয়েরি দ্বারা বোঝাচ্ছে যে আপনি যদি অনেকগুলো ডাটা থেকে নির্দিষ্ট একটা ডাটাকে বের করে নিয়ে আসতে চান, তখন হচ্ছে এই জিনিসটা ইউজ করতে হয়। ঠিক আছে, কোয়েরি ডাটার মাধ্যমে। এই কোয়েরি ডাটার মধ্যে আরও কী কাজ করেছে, সেটা হচ্ছে যে আপনি কোনো একটা যে কলাম সেটাকে আপনি বাদ দিতে পারেন, কোনো একটা রো সেটাকে আপনি বাদ দিতে পারেন। এই হচ্ছে মোটামুটি এই কোয়েরির কাজ। ঠিক আছে, তো এই পর্যন্ত যে যে জিনিসগুলো বললাম এগুলি বোঝা যাচ্ছে। আমি হচ্ছে আজকে কন্ডিশনাল ফরম্যাটিং দেখলাম, পিভট টেবিল থেকে কম্বো চার্ট কীভাবে ইউজ করা যায় সেটা দেখলাম, তারপরে হচ্ছে পাওয়ার কোয়েরি। এতটুকু পর্যন্ত কি বোঝা যাচ্ছে কাজগুলো? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত যেগুলো দেখালাম এইটার আসলে দেখানোর পরে, আচ্ছা ডিসকাট করে দিই, সেটা হচ্ছে যে সেভ টেপ তো আপনারা করতে পারবেন নাকি স্যার কোনো একটু কিছু? মানে ভয়েস একদমই স্লো শোনা যাচ্ছে, তো একটু
তো বাকিদেরও কি একই অবস্থা? আমার তো এখানে ঠিকঠাকই থাকার কথা। নো স্যার, এক আছে। হ্যাঁ, আমার তো ভয়েস ঠিক আছে এবং আমি সাউন্ডটা ফুল ভলিউমে দিয়ে রাখছি। জি স্যার, একদমই ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে এত কিছু যে করব, করার পরে যদি সেভ টেপ না করি তাহলে তো লাভ হবে না। এখন সেভ করা জিনিসটা আসলে শেখা দরকার। ধরেন আমি কাজ করলাম, খুব ঠিক আছে, কাজ করার পর সেই জিনিসটা তো সেভ রাখতে হবে। এটা ধরেন একটা যে ডাটা টেবিল দেওয়া আছে, সেই ডাটা টেবিলটা থেকে আমি এটাকে সেভ করতে যাচ্ছি। যে এক্সেল ফাইলে কিছু একটা লিখলাম, লেখার পর ওই জিনিসটা সেভ করে রাখবো। সেভটা কীভাবে করবো সেটা হচ্ছে যে ওইখানে যে ফাইল অপশান ছিল, সেই ফাইল অপশানে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু অপশান এক থেকে দেখাবে। এখানে এসে আমি হচ্ছে সেভ এস আপনাদের ফার্স্ট প্র্যাকটিসটা হবে যে সেভ এস করে রাখবেন। করে রেখে আপনি জিনিসটা কোথায় রাখবেন সেটা হচ্ছে যে ব্রাউজ করবেন। ব্রাউজ করে নির্দিষ্ট একটা পোর্শনে যে জিনিসটা রাখবেন। ঠিক আছে, তো আমি এখানে ধরেন কপি অফ অ্যাডভান্স এক্সেল প্র্যাকটিস এই জিনিসটা থাকলো, সেটা হলো যে আমি হচ্ছে সেভ করে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখেন সেভ কিন্তু হয়ে থাকলো। এখন জিনিসটা আপনি নিজের ইচ্ছা মতো যা এডিট করেন ওই সেভ ফাইলে কিন্তু থাকবে। ঠিক আছে, আর যদি এই সেভটা না করেন, হঠাৎ করে যদি পাওয়ার কানেকশন চলে যায় তাহলে হবে যা যা লিখছেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে। স্যার, অন্যভাবে সেভ করা যায় না? কন্ট্রোল কন্ট্রোল এসও ইউজ করতে পারেন ডিরেক্ট। তো সবটুকু সিলেক্ট করে নিতে হবে? হ্যাঁ, কন্ট্রোল এক্স সিলেক্ট করে আপনি হচ্ছে ডিরেক্টলি এটা করতে পারেন। আমরা যেহেতু ইয়াতে মাইক্রোসফট ওয়ার্ডেও যে ফাইলগুলো আছে সেটাও কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল এস যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওটা সেভ হয়ে যাবে। আর ম্যানুয়ালি সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে এভাবে। আর আপনারা হচ্ছে যদি একটু অ্যাডভান্স লেভেলের ইয়াগুলো ইউজ করেন মাইক্রোসফট, তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আগের ভার্সনে কিন্তু এগুলো থাকতো না। এখন কিন্তু দেখেন এই যে একটা হচ্ছে এক্সেলের বেসিক জিনিসগুলো কী কী, আমরা যে ফর্মুলাগুলো শিখছি সেই ফর্মুলাগুলোরও দেখেন এখানে কিন্তু অপশনগুলো দেখাচ্ছে। আমি একটু ভিতরে ঢুকে আছি, সেটা এগুলো কিন্তু টিউটোরিয়াল দেখায় দেয় আপনাকে। ঠিক আছে, যে কী কী ফর্মুলা আমরা ইউজ করছিলাম। ফর্মুলাগুলো মনে আছে কি, সেটা হচ্ছে যে অ্যাভারেজ, সাম, তারপরে কাউন্ট কীভাবে করতে হয়, মিনিমাম ম্যাক্সিমাম কীভাবে বের করতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে। লোড হতে একটু টাইম লাগছে। তারপর হচ্ছে যে পাওয়ার কোয়েরি, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম, যে হচ্ছে বিভিন্ন জিনিস যদি আমরা ইনফরমেশনগুলো বের করতে চাই সেটা হচ্ছে এখানে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে। পিভট টেবিল আমি হচ্ছে আপনাদের একটা ইয়েও দিয়ে রাখছি, যদিও এক্সেল শিটের একটা ম্যানুয়ালও দেওয়া আছে। তারপর হচ্ছে আপনারা যদি এক্সেল থেকে দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। বিভিন্ন রকম টেমপ্লেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আবার সেই ফাইলে চলে যাই, দিয়ে হচ্ছে আরও কিছু কিছু জিনিস একটু দেখি। আচ্ছা, আমরা মোটামুটি ডাটা ম্যানেজমেন্ট করা শিখলাম। তারপরে হচ্ছে ওয়ার্কশিট ম্যানেজমেন্টটা বা ডাটা শিট ম্যানেজমেন্ট সেটা হচ্ছে মোটামুটি দেখলাম। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, রিনেম, যদি ধরেন একটা কিছু রিনেম করার দরকার হতে পারে। ঠিক আছে, দেখেন যেখানে যখন আপনি ফাইলটা সেভ করবেন, সেভ করার সময় কিন্তু হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট একটা নামে কিন্তু সে নিয়ে বসে থাকে। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট একটা কিন্তু তখন হচ্ছে যখন সেভ করবেন তখন সেভ করার সময় জিনিসটা হচ্ছে রিনেম করে নেবেন। তাহলে হচ্ছে যেই নামটা আসে, দেখেন যে কপি অফ অ্যাডভান্স এক্সেল প্র্যাকটিস, এটা তাকে ছিল না, অন্য কিছু একটা হয়তো ছিল, মানে ডিফল্টে যেটা থাকে সেটা। পরে হচ্ছে সেভ করার সময় এটা হচ্ছে রিনেম করে নিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে যে বিভিন্ন রকম যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোর হচ্ছে শর্টিং, ফিল্টারিং, এগুলো হচ্ছে আমরা দেখলাম। এখন যদি এখানে ধরেন শর্টিং করতে যাই, ধরেন সেলসের উপরে আমি শর্ট করতে যাব, তাহলে দেখেন এখানে যে হোমটা আছে, হোমের উপরে যে শর্ট অ্যান্ড ফিল্টার, এটা করলে কিন্তু এখানে হবে। যেটা হচ্ছে আমরা কোয়েরি ওইটার থেকেও করতে পারি, আবার চাইলে হচ্ছে এখানেও ডিরেক্ট একটা অপশান কিন্তু থাকে। মাইক্রোসফট 19-এ কিন্তু এই অপশানটা ডিরেক্টলি হোম পেজেই আছে, শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট।
ঠিক আছে, তাহলে দেখেন বড় থেকে ছোট এখানে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে যে শর্টিংগুলো হচ্ছে, এই শর্টিংগুলো শুধু এই কলামের উপরেই হবে না, এই কলামের সাথে সাথে আরও যে ইনফরমেশনগুলো আছে, ধরেন এই 1200 সাথে সাথে ইস্ট, জানুয়ারি, 3000 এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অনেকেই এই জিনিসটা ঠিক মতো একটু বুঝতে পারে না, যেটা হচ্ছে যে শর্টিং করলে তারা ভাবে যে এই কলামটাই শুধু শর্ট হচ্ছে, এরকমটা না। এই কলামের সাথে সাথে যে ইনফরমেশনগুলো আছে তারাও কিন্তু শর্ট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ঠিক একইভাবে যে লাস্ট জাস্ট টু স্মলে সেটা দিলেও একইভাবে চেঞ্জ হবে। এরপরে হচ্ছে আমরা ফিল্টার, সেই ফিল্টারের যে অপশান, ফিল্টার করা মানে তো বুঝছেন যে আমরা চাচ্ছি যে কোনটা রাখবো না, এটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। যে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের যে ফিল্টার অপশান, তাহলে এখানে দেখবেন একটা রেডিও বাটন চলে আসার কথা, এই যে এখানে হ্যাঁ রেডিও বাটন চলে আসবে। সেই অনুযায়ী হচ্ছে আপনি কী কী ভ্যালুগুলো রাখবেন। দেখা গেলো যে আপনার ইচ্ছে ছিল যে আমি 12,000, হ্যাঁ যে ভ্যালুটা আছে এটা হচ্ছে রাখতে চাচ্ছি, তখন এটা হচ্ছে আপনি ডিসিলেক্ট করে রাখবেন যে এটা আমি রাখবো না, বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট সিলেক্ট হবে। দেখেন 12,000 যেটা ছিল ওইটা থাকলো না। তো এইভাবে আমি হচ্ছে এই ড্রপ ডাউন বাটন ইউজ করে ফিল্টারিং করতে পারি যে কী কী জিনিস রাখবো, কী কী জিনিস রাখবো না। ওকে, এরপরে হচ্ছে আমরা টেবিল শিখছি। টেবিলের পরে হচ্ছে সেই টেবিলের বিভিন্ন রকম স্টাইল করা মনে শিখছিলাম, তারপরে হচ্ছে রো করা শিখছিলাম। মনে আছে কি এগুলো, যে এখানে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করলেই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। যেভাবে একটা টেবিল ক্রিয়েট হতো এবং সেখান থেকে আমরা বিভিন্ন রকম টেবিলের স্টাইলগুলো করতে পারতাম। এরপরে হচ্ছে ভিজুয়ালাইজেশনে আসলাম। সেটা হচ্ছে যে টেবিলের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর উপরে এখানে যে বিভিন্ন রকম চার্ট আছে, সেই চার্টগুলোকে আমরা ইউজ করতে পারছিলাম, বা হচ্ছে স্পার্ক লাইনগুলো হচ্ছে ইউজ করা যেতে পারে। যেমন হচ্ছে লোকেশন আগে সিলেক্ট করতে হবে। এই লোকেশনের উপরে স্পার্ক লাইন দেখতে যাচ্ছে, লোকেশন রেঞ্জ, আচ্ছা পুরোটা যদি সিলেক্ট করে দিই, এই ডাটা সেটের জন্য স্পার্স লাইনটা আসলে ম্যাচ করছে না। সেটা হচ্ছে যে আপনার ডাটা অনুযায়ী কী কী আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একটা স্পার্স লাইনটা ইউজ করা যেতে পারে। মেইনলি আমরা যেটা ইউজ করি বেশি সেটা হচ্ছে এই চার্ট। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের রিকমেন্ডেড চার্টটা ইউজ করতে বলা হলো। যদি সেটা না হয় তাহলে হচ্ছে পিভট চার্টেরও একটা অপশান থাকছে। পিভট চার্ট থেকে আপনারা কোন কোন সিলেক্টেড কলাম যেগুলো থাকবে সেখান থেকে হচ্ছে আপনারা লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট যেটাই হোক সেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। ওকে, এরপরে ধরেন যে ডাটাগুলো আছে সেটা হচ্ছে যদি কোনো কিছু আপনি রিপ্লেস করতে চান, হচ্ছে আমরা একটা স্টুডেন্ট যে ইয়াটা আছে সেখানে যদি যাই, এই যে ডাটাটা আছে সেখানে হচ্ছে আপনি চাচ্ছেন যে কোনো একটা ডাটাকে ফাইন্ড করবেন, ফাইন্ড করে সেই ডাটাটা হচ্ছে আপনি রিপ্লেস করবেন, সেটারও একটা অপশান থাকে। যেমন হচ্ছে কন্ট্রোল এইচ। ঠিক আছে, তো কন্ট্রোল এইচ প্রেস করলে কন্ট্রোল বাটন ক্লিক করে এইচ বাটন যদি আপনি প্রেস করেন তাহলে হচ্ছে একটা এরকম অপশান আসবে যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ঠিক আছে, তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে এসে আপনি হচ্ছে কোনো একটা কিছু চেক করতে যাচ্ছেন, ফাইন্ড হোয়াট, ধরেন আপনি একটা জিনিস চাচ্ছেন যেখানে লেখা আছে হচ্ছে পানিয়াটাকে হচ্ছে আপনি রিপ্লেস করবেন কি দিয়ে, প্রত্যয় দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে রিপ্লেস করবেন। এখন তানিয়া নামটা তো অনেক জায়গায় থাকতে পারে, পুরো ডাটা সিটের ধরেন 1 লাখ 2 লাখ ডাটা, সেখানে তো অনেক জায়গায় তানিয়া থাকবে। এখন আপনি কি সব জায়গাতেই তানিয়ার জায়গায় প্রত্যেকে বসাবেন, নাকি হচ্ছে শুধু একটা জায়গাতেই, সিলেক্টেড একটা জায়গাতেই, বা প্রথম যেখানে তানিয়া পাবে তাকেই হচ্ছে প্রত্যয় করবেন, সেটার হচ্ছে অপশান এখানে আছে। দেখেন রিপ্লেস অল করে দিলে সব জায়গাতে চেঞ্জ হবে, রিপ্লেস করে দিলে প্রথমে যেখানে পাবে সেটা হচ্ছে রিপ্লেস করবে। আর হচ্ছে ফাইন্ড অল মানে কোথায় কোথায় এই জিনিসটা আছে, তানিয়া আছে, সেটাকে খুঁজে বের করবে। এটার পরে কোথায় আছে সেটা হচ্ছে ফাইন্ড নেক্সট, এই হচ্ছে সে অপশান। তো আমি চাইলাম কি যেখানে আছে সেটাকে আমি রিপ্লেস করে দেবো। রিপ্লেস সিলেক্ট করা হয় না, টেবিল আগে সিলেক্ট করে নিতে হবে। টেবিল সিলেক্ট করে
রিপ্লেস। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে নেম কন্ট্রোল প্লাস এইচ। হ্যাঁ, রিপ্লেস। হ্যাঁ, এবার দেখেন সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ওই সিলেক্ট করে নিলাম শুরুতে, করে নেওয়ার পরে সেখানে হচ্ছে যে আগে যেখানে তানিয়া ছিল সে জায়গাগুলোতে করতে হবে। আরও যদি অনেক জায়গায় থাকতো সে জায়গাগুলোতে কিন্তু সব জায়গাতে করতে হতো, কারণ এখানে রিপ্লেস অলে দাও, শুধু রিপ্লেস ক্লিক করলে একটা জায়গাতে চেঞ্জ হবে, শুধু যে জায়গাটা সিলেক্ট করেছে সেই জায়গাটা, মানে প্রথমে যেখানে পাবে সেই জায়গাটাতে চেঞ্জ হবে। ওকে, এটা হচ্ছে আমরা দেখলাম। এরপরে ধরুন কোনো একটা জায়গায় যদি আমাদের স্পেলিং মিস্টেক থাকে, স্পেল চেকের কোনো অপশান থাকে কিনা, আচ্ছা সেটার জন্য হচ্ছে আমাদের দেখেন আমাদের যে F7 বাটনটা আছে, F7 কিবোর্ডের যে F7 বাটন, সেটা হচ্ছে আমাদের এই চেকিংটা দেয়, স্পেল চেকিং। হ্যাঁ, স্পেল মানে হচ্ছে বানান টানান কোথাও ভুল আছে কিনা, যে পুরো ডাটা সেটে অনেকগুলো ডাটা সেটে কোথাও বানান টানান ভুল আছে কিনা এত তো চেক দেওয়া কঠিন, তখন হচ্ছে যে এই F7 বাটনটা হচ্ছে আপনার জন্য সুবিধাজনক একটা অপশান থাকে। সেখানে হচ্ছে যে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কোনো একটা বানান যদি ভুল টুল থাকে, সেই বানানের জন্য থেকে কিন্তু অপশান দিবে যে এই বানানটা কি ঠিকঠাক আছে কিনা। যেমন ধরেন এখানে একটা ডাটা সে নিছে, সেটা প্রত্যয় বানানটা আগে ঠিক হয়েছে কিনা, তো এটার জন্য হচ্ছে সে কিছু অপশান আপনাকে দিবে। হ্যাঁ, এখানে দেখেন অপশানগুলো দেখাচ্ছে যে প্রোটন, প্রেটি, প্রোটোস, প্যাটো, পেটি কী সব দিচ্ছে, এগুলো হচ্ছে যে প্রত্যয়ের বদলে এইগুলো ঠিকঠাক কিনা আপনাকে হচ্ছে এগুলো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে প্রত্যয় বানানটা ভুল, আমাকে হচ্ছে আসল বানানটা হচ্ছে যে প্রীতি, হ্যাঁ প্রীতি, এটা এটা হচ্ছে আমি দিলাম। এখন হচ্ছে আমি আসল বানানটা ঠিক করে এটাকে আমি চেঞ্জ যদি করে দিই, তাহলে দেখেন এটা স্পেল চেক কমপ্লিট, ঠিক আছে, ঠিক করে দিলাম, প্রত্যয় ভুল। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, না না না, স্ক্রিন ডিসপ্লে হচ্ছে, আমি মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আচ্ছা, স্পেল চেকিং কি দেখা গেছিল যে F7 বাটন ক্লিক করে স্পেল চেকিং হয় এটা? হ্যাঁ, আচ্ছা ওই পর্যন্ত আসছিল না, ওটাই আসলে হচ্ছে আমি F7 বাটনে যে ধরেন কোনো একটা জায়গায় সায়েন্স আর্টস কমার্স এখানে হচ্ছে সিলেক্ট করে রাখি, সেটা হচ্ছে F7 বাটন যদি ক্লিক করে দিই, ধরেন আপনার যদি সিলেকশন অপশন সেখানে হচ্ছে আপনার করা হয়ে গেছে অন্য একটা থেকে, এখানে দেখেন সেটা হচ্ছে যে এমপ্লয়ি আইডি যেটা আছে সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এমপ্লয়ি আইডি, এটা আপনি কীভাবে রাখবেন, ইম্প আইডি এভাবে রাখবেন নাকি ইম্প আইডি এভাবে রাখবেন, এই অপশানগুলো আপনাকে দেখাবে এবং সেই অনুযায়ী এখানে চেক করা যাবে। এটা হচ্ছে F7 বাটনের কাজ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা দেখব সেটা হচ্ছে যে কোনো জায়গায় কোনো হাইপার লিঙ্ক ইউজ করা যায় কিনা। এই হাইপার লিঙ্কের জন্য দেখেন যে হচ্ছে ইনসার্ট যে অপশানটা আছে, সেই ইনসার্ট অপশানে টেবিল লাইন লিঙ্ক, হ্যাঁ এই যে লিঙ্ক, হাইপার লিঙ্ক একটা আছে। হাইপার লিঙ্ক মানে জিনিসটা কি বুঝেন, যে বিভিন্ন অন্য কোনো জায়গার কোনো কিছু আপনি হচ্ছে এখানে লিঙ্ক করে দিতে যাচ্ছেন, যে কোনো একটা ওয়েবসাইটের জিনিস আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখেন এখানে দেখা যাচ্ছে যে অ্যাড এ হাইপার লিঙ্ক, এটা হচ্ছে শর্টকাটে আপনার হচ্ছে কন্ট্রোল প্লাস কে করে করা যায়, আবার হচ্ছে ডিরেক্ট ইনসার্টে এসে এখানে ম্যানুয়ালি করা যায়। তো এখন কোন জিনিসটা আপনি এখানে রাখতে যাচ্ছেন, ঠিক আছে, আপনার যেই ইন্টারনেট থেকেও অবশ্য করা যাবে, আর হচ্ছে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে এক্সিস্টিং ফাইল, যেটা আপনার কম্পিউটারে বর্তমানে যে জিনিসগুলো আছে সেই জিনিসটাই হচ্ছে আপনি কোনো একটা ফাইল এখানে ধরেন রাখতে যাচ্ছেন। তো আমি ধরেন কোনো একটা জিনিস ডেস্কটপে আছে হয়তো এরকম টাইপের কোনো একটা কিছু,
যে কোনো একটা ফাইল ধরেন এখান থেকে নিয়ে আপনি সেটাকে এখানে ইনসার্ট করে দিতে পারেন, সিলেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, নেওয়ার মতো কোনো ফাইল নাই। আচ্ছা, ধরেন এভাবে সিলেক্ট করে দিলাম, এইভাবে দেখেন এই যে এই জিনিসটা যে হাইপার লিঙ্কের মতো হয়ে থাকলো। ঠিক আছে, এই জিনিসগুলো তো আপনারা দেখছেন, ওই জিনিসটা হচ্ছে আপনাকে সেই ফাইলে নিয়ে চলে যাবে ডিরেক্টলি। দেখেন ওখানে ক্লিক করলাম, আপনাকে হচ্ছে ফাইলে যে ফোল্ডারে এই ফাইলটা আছে সেখানে নিয়ে চলে যাবে। তারপর হচ্ছে ধরেন আপনি কাজ করছেন একটা এক্সেল শিট নিয়ে, এখন ওই এক্সেল শিট নিয়ে যে শুধু আপনি কাজ করুন এমন তো না, অন্য কেউ তো এক্সেল শিটে কাজ করতে পারে। এটার জন্য বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে কি, আপনি যে কাজটা করবেন, যে শিটে কাজ করবেন, সেখানে কিছু কিছু জায়গায় কমেন্ট করে রাখা। ঠিক আছে, তো আচ্ছা এখানে হচ্ছে সেই জিনিসটা বলে দিই যে এখানে হচ্ছে যে রাইট বাটন ক্লিক করলে, মাউসের রাইট বাটন ক্লিক করলেও কিন্তু এই লিঙ্কের একটা অপশন চলে আসে। ঠিক আছে, যে বিভিন্ন রকম লিঙ্ক যে আপনি রাখবেন, সেটা হচ্ছে যে ইনসার্ট থেকে দেখালাম একরকম, আবার হচ্ছে যে ডিরেক্টলি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে যে অপশানটা আসে সেখানেও দেখেন লাস্টের দিকে গেলে সেটা পাবে। এরপরে হচ্ছে আমাদের যে ইনসার্টটা আছে, সে ইনসার্টের পরে আমরা যদি একটু পেজ লেআউটে যাই, সেই পেজ লেআউটে যাওয়ার পরে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দেখছিলাম, আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যখন করছিলাম তখন যেই ওরিয়েন্টেশন দুটো ছিল, একটা হচ্ছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। এক্সেলের ক্ষেত্রেও ঠিক সেমভাবে করা যাবে। মার্জিনের ক্ষেত্রেও হচ্ছে বিভিন্ন রকম মার্জিন। নর্মালি হচ্ছে আমরা নর্মাল যে মার্জিনটা থাকে যেখানে, যে টপ লেফট বটম রাইট, এটা হচ্ছে অটোমেটিক্যালি তারা নিয়ে নেয়। আর হচ্ছে যদি একটু ওয়াইডে করতে চাই তাহলে দেখেন চারিদিকে টপ বটম লেফট রাইট 1 ইঞ্চি করে নেবে। আর যদি ন্যারো হয় তাহলে হচ্ছে দেখেন টপে বেশি, বটমে সেম, আর লেফট রাইটে কিন্তু ছোটো, অল্প অল্প করে দাও। আর কাস্টম মার্জিনের একটা অপশান থাকে যে নিজের ইচ্ছা মতন আমি হচ্ছে মার্জিনটা সেট করে দেবো, সেই অপশানটা হচ্ছে এখানে থাকছে। হ্যাঁ, যে কাস্টম মার্জিন করে তো আমি টপে কত রাখবো, হেডে কত দেবো, লেফট রাইট কত থাকবে, এটা হচ্ছে এখানে দেখাবো। এই হচ্ছে পেজ লেআউট। আর হচ্ছে ব্রেক, কোনো একটা পেজ ব্রেক, এটা আমরা সেই ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা দেখছিলাম যে আমরা পেজ হচ্ছে ব্রেক নিতে পারি, বা শিটের মধ্যে হচ্ছে ব্রেক নিতে পারি কীভাবে, যে একটা পেজকে আমি স্কিপ করে আরেকটা পেজে যেতে পারি। ঠিক সিমিলার হইতে কিন্তু এভাবে করা যায়। তারপরে হচ্ছে এমনটা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখছিলাম যে কোনো একটা পেজ হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, মাঝেরটা হচ্ছে পোর্ট্রেটে করবো, পরেরটা আবার হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, তো এই জিনিসগুলো ঠিক একইভাবে এখানে করা যাবে। এরপরে হচ্ছে যে ধরেন এই জিনিসটা আমি করলাম, এখন এই জিনিসটা আমি সবসময় যে সেভ হচ্ছে কিসের, দেখেন এই জিনিসটা এক্সটেনশন কিন্তু হচ্ছে XLSX। ঠিক আছে, এই এক্সটেনশানে কিন্তু সেভ হচ্ছে। এখন আমি ধরেন এই জিনিসটাকেই পিডিএফ আকারে আমি সেভ করতে যাচ্ছি কোনোভাবে, পিডিএফ আকারে, তাহলে দেখেন এখানে সেই পিডিএফ একটা কিন্তু অপশান আছে। এক্সেলের জন্য নর্মালি হচ্ছে .xlxx এটাই নেই, চাইলে কিন্তু পিডিএফে আপনি সেভ করতে পারেন। তাহলে দেখেন পিডিএফে এটা কিন্তু চলে আসবে, যে ডাটাটা, সেই ডাটাটা হচ্ছে আপনাকে পিডিএফ এখানে দেখা যাচ্ছে। আবার সেই এক্সেলে চলে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা মোটামুটি এত দিন পর্যন্ত যা যা কিছু শিখলাম সেটা হচ্ছে এক্সেলের একটা হচ্ছে বেসিক একটা আইডিয়া পাওয়া যাবে আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে এই যে ক্রিয়েট পিডিএফ আপনারা হচ্ছে ওভাবে করতে পারেন, আবার যে ডকুমেন্টেশন আছে ডিরেক্টলি এখানে ক্লিক করলেও কিন্তু ওটা হয়ে যাবে। ডাউনলোড ফরম্যাটটা আপনার একবারে ইয়াতে চলে আসবে, পিডিএফ। ওকে, তো এই পর্যন্ত যত কিছু শিখলাম সেটা হচ্ছে যে হোম, ইনসার্ট, তারপর হচ্ছে পেজ লেআউট, তারপরে বিভিন্ন রকম ফর্মুলা। আচ্ছা, ফর্মুলার মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে অটো সাম, ডিরেক্টলি সাম কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কাউন্ট, ম্যাক্স, মিন, এগুলো হচ্ছে শিখছিলাম। তারপর রিসেন্টলি যেগুলো বেশি ইউজ করছিলাম আমরা, সেটা হচ্ছে এখানে আপনাদের দেখাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফাইন্যান্সের জন্য হচ্ছে নর্মালি এই জিনিসগুলো কী হয় যে আপনার কোনটাকে আপনি বেশি ইউজ করেন, যে
ডলার, টাকা, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো আছে ইউরো, সেগুলো হচ্ছে কোন ফরম্যাটে আপনি ভ্যালুগুলো দেখাতে যাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যায়। তারপরে বিভিন্ন রকম লজিক্যাল অপশানগুলো আমরা দেখছিলাম যে অ্যান্ড, তারপর ইফ ইরোর, নট থাকলে কী হয়, অর থাকলে কী হয়। তারপরে আজকে নতুন একটা দেখলাম সেটা হচ্ছে যে ইন্ডেক্স ম্যাক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিস দেখানো হয়েছে, যেমন ধরুন রিপ্লেস, তারপরে হচ্ছে সাবস্টিটিউট, মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আলাদা করা, তারপর হচ্ছে যে ফাইন্ড, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তারপর হচ্ছে যে লুকআপ, লুকআপও দেখা হচ্ছে, এইচ লুকআপ কী জিনিস, ভি লুকআপ কী জিনিস, ম্যাথ কীভাবে কাজ করে। এগুলো কিছু কিছু যেগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলোর কাজ মোটামুটি প্রায় সিমিলার, এবং আমরা কিন্তু এগুলো কিন্তু কভার করে আসছি অনেকটাই। আচ্ছা, এগুলো হচ্ছে খুব একটা বেশি লাগে না। এখানে যেমন হচ্ছে আপনাদের ছোটোকালে 9-10-এ থাকতে হয়তো কিছু ট্রাইগোনোমেট্রিক পড়ে আসছেন, যে সাইন কস ট্যান, হ্যাঁ, তারপরে হচ্ছে সেক কসেক, এগুলো যেগুলো পড়ে আসছেন এগুলোও কিন্তু এই এক্সেলে করা যায়। যে দেখেন এখানে যেমন সাইন আছে, সাইন এই স্কোয়ার ফরম্যাট, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখানে করা যেত, এত দূর আসলে আপনাদের দেখানো হয়নি। মোর ফাংশনের মধ্যে দেখেন যে আচ্ছা, মোর ফাংশনের মধ্যে যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং আরও কিছু কিছু জিনিস আছে, অনেক কঠিন কঠিন কিছু টার্মিনোলজি আছে, এত দূর হচ্ছে অ্যাডভান্স লেভেলের, এত কিছু হচ্ছে দেখানো হয় না। এগুলো যেগুলো ভেরি বেসিক সেগুলো হচ্ছে যে ম্যাথের মধ্যে আমরা হচ্ছে সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এই টাইপের জিনিসগুলোর মধ্যে আমরা ছিলাম। ওকে, এরপরে যখন ডাটাতে আসলাম, ডাটার পরে হচ্ছে যে ডাটাতে থাকবে সেই টেবিলের মধ্যে আমরা হচ্ছে কী কী জিনিস রিমুভ করতে পারি, কী কী জিনিস ডাটা বের করে নিয়ে আসতে পারি, সেখানে কোনো কন্ডিশন দিতে পারি কি না, সেটার জন্য আমরা এখানে যে ডাটা ভ্যালিডেশন সেই জিনিসটা ইউজ করছিলাম। বা রং যদি কোনো একটা ডাটা ইনসার্ট হয়ে যায়, করেই ফেলে, তখন কি মেসেজ দিবে সেটার জন্য আমরা এই ডাটা ভ্যালিডেশন জিনিসটা ইউজ করছিলাম। তারপর যদি এমন হয় যে একই টাইপের ডাটা বলতে কী বোঝাচ্ছে, ধরেন এরকম যে 205 তারিখ ফাইন্যান্স, যে 45,000 4,000, এই সেম জিনিস যদি একাধিকবার থাকে, এই জিনিসগুলোকে যাতে রিমুভ করে দেয়, রিমুভ ডুপ্লিকেটস, সেটার জন্য দেখেন এখানে একটা অপশান আছে যে রিমুভ ডুপ্লিকেটস, একই রকমের ডাটা এখানে চেঞ্জ করে ফেলবে। ওকে, এই হচ্ছে মোটামুটি এক্সেল থেকে শেখার মতো জিনিস। তারপরেও যদি হচ্ছে আরও কিছু কিছু থাকে, সেটা হচ্ছে যে আপনারা যে এক্সেল যে শিটে একটা ম্যানুয়াল যেটা দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন। আর সবচেয়ে অ্যাডভান্স যে জিনিসটা হচ্ছে আপনারা জানতে পারেন সেটা হচ্ছে এক পিভট টেবিল, যেটা হচ্ছে আপনাদের যদি কখনও এক্সেল শিট আপনারা যখন আপনারা জব টেস্টে যাবেন তখন যদি ব্যবহার করেন, তখন সবচেয়ে যে জিনিসটা বেশি হবে, একটা হচ্ছে পিভট টেবিল, আর একটা হচ্ছে যে পাওয়ার কুয়েরি, যেটা হচ্ছে আজকে শিখলেন। এই দুইটা জিনিস ম্যাক্সিমাম টাইম ইউজ হবে। আর এর চাইতে খুব বেশি অ্যাডভান্স কিছু আর তেমন একটা লাগে না প্রফেশনাল লাইফে। ঠিক আছে, আচ্ছা, এই এক্সেল শিট নিয়ে কারো কোনো কোয়েরি আছে কি?